আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ভিডিও লেকচারে। আজকের আলোচনার বিষয় হলো বেসিক্স অফ ফরেন পলিসি। এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি কি, পররাষ্ট্রনীতির অন্যান্য বেসিক যে সব জিনিসগুলো আছে, মৌলিক যে বিষয়গুলো যেটা যে কোনো দেশের ফরেন পলিসি আমাদেরকে শিখতে সাহায্য করবে। আমাদেরকে প্রথমে ফরেন পলিসির সংজ্ঞা সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে, না হলে আমরা পরের অংশগুলো আমরা সহজে বুঝতে পারবো না। তো যে কোনো দেশের কাজ করার জন্য সে দেশের আলাদা কিছু মূলনীতি, প্ল্যানিং এবং পলিসি থাকে। তো দেশের জন্য যে সকল পলিসি করা হয় সেগুলো ডোমেস্টিক পলিসি বলা যায়। আর দেশের বাইরে যখন অন্যান্য দেশের সাথে বা বিদেশি বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ বা সম্পর্ক বা অন্যান্য ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দরকার হয়, তখন সেটার জন্য ফরেন পলিসি প্রয়োজন হয়। এখন আমরা বাংলাদেশ কনটেক্সে আমরা দেখি, বাংলাদেশে হেলথ পলিসি আছে, এডুকেশন পলিসি, আইসিটি পলিসি আছে। তো এই ধরনের পলিসিগুলো দিয়ে একটা দেশের ভিতরে বিভিন্ন মানুষের এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্ধারণ করা হয় এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয়। এবং এই সম্পর্ক, এই কার্যক্রমগুলো যখন আমাদের দেশের বাইরে নিয়ে যেতে হয় বা আমরা যখন দেশের বাইরে যাই, তখন আমাদের সরকারি অফিসিয়াল, আমাদের যে ব্যক্তিবর্গ আছে, তারা যখন অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করার প্রয়োজন হয় বা আমাদের দেশের জন্য যখন কোনো কিছু করতে যায় বিদেশে, তখন এক ধরনের বা কিছু পলিসি প্রয়োজন হয়। তো সেই পলিসির মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের দেশের জন্য কাজ করতে পারি, আমাদের দেশের যে ইন্টারেস্টগুলো আছে সেটা ফুলফিল করতে পারি। সো এই যে পলিসিটা, যেটা দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করতে প্রয়োজন হয়, সেই পলিসিটাই হলো ফরেন পলিসি। আসলে ফরেন পলিসি শুনতে যতটা সহজ মনে হয়, কিন্তু বাস্তবে প্রসেসটা একটু কমপ্লেক্স বা কঠিন। কারণ হলো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কোনো একটা রাষ্ট্রপ্রধান যদি একটা ভুল করে ফেলে, তাহলে এটার একটা বড় প্রভাব ওই দেশের মধ্যে পড়তে পারে এবং সাধারণ জনগণ সেটার ভুক্তভোগী হবে। তো আমরা নর্মালি যখন বাসার ভিতরে থাকি, তখন আসলে আমরা কিন্তু খুব সাধারণভাবে থাকি, বা কী পোশাক পরলাম সেটা আসলে তেমন একটা গুরুত্ব দিই না। কিন্তু আমরা যখন বাসা থেকে বের হই বা কোনো প্রোগ্রামে যাই, তখন কিন্তু চেষ্টা করি যে একটু পরিষ্কার পোশাক বা নতুন পোশাক ব্যবহার করার জন্য, পারফিউম ব্যবহার করতে চেষ্টা করি। কারণ হলো, আমরা ঘরের থেকে বের হচ্ছি, নতুন মানুষদের সাথে চলাফেরা করতে হচ্ছে বা বন্ধুবান্ধবের সাথে আমরা আড্ডা দিতে যাচ্ছি। তো এই সকল বিষয় আমরা দেখি, যখনই আমরা বাসা থেকে বের হই তখন আমরা একটু এক্সট্রা কেয়ারফুল হয়ে বের হই। ঠিক ফরেন পলিসির ক্ষেত্রে মন্ত্রীদের অথবা সরকারি অফিসারদেরকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়। তো আমাদের দেশটাই হলো আমাদের এরিয়া, আর বাকি দেশগুলি বিদেশ। যখনই আমরা আমাদের দেশের বাইরে বের হব, তখনই আমরা একটা ইন্টারন্যাশনাল পরিবেশে চলে আসব। তো সেটার জন্য আমাদের ফরেন পলিসি প্রয়োজন হয়। আমাদেরকে আন্তর্জাতিক পরিক্রমায় কি ঘটতেছে না ঘটতেছে সেটার উপর একটু কেয়ারফুল থাকতে হয়। কারণ ট্রাম্প যদি আমেরিকাতে বসে একটা সাইন করে ফেলে, সেটার মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীর মধ্যে একটা প্রভাব পড়তে পারে। যেমন ট্রাম্প যদি মনে করে যে বাংলাদেশ থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পোশাক নিবে না, বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি যদি মনে করে যে বাংলাদেশ থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন পোশাক নিবে না, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে একটা বিশাল খারাপ একটা প্রভাব পড়ে যাবে। কারণ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক কাপড় চোপড় বা বেশিরভাগ কাপড় চোপড় কি ইউরোপে যায় এবং আমেরিকাতে যায়। তাহলে আমরা দেখতেছি যে আমরা যেই সাবজেক্টটি পড়ি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদেরকে একটু ইন্টারন্যাশনাল লেভেলের ইনফরমেশনগুলো একটু আমাদের জানার প্রয়োজন হয়। এখন আমরা পররাষ্ট্রনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি বলতে এমন মূলনীতি বা নীতির সমষ্টিকে বোঝায়, যার মাধ্যমে একটি রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখে এবং আরও সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করে। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ব্যবসা থেকে শুরু করে প্রতিরক্ষা রিলেটেড যাবতীয় সকল কিছুরই কি বিভিন্ন ধরনের ডিল অথবা লেনদেন থাকতে পারে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। 2019 সালে আমেরিকা এবং চায়নার মধ্যে বিশাল একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায়।
হুয়াওয়ে কোম্পানিকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইনিজ কোম্পানি হুয়াওয়ের উপরে বিভিন্ন রকমের ব্যান দেন 2019 সাল থেকে। তো আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হুয়াওয়েকে হার্ডওয়্যার সফটওয়্যার সেবা বন্ধ করেছিল গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট। তো এরপরে চীনের অনেকেই ক্ষোভ প্রকাশ করে এবং দেখা যাচ্ছে যে চীনের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড অ্যাপল এর আইফোন কেনাকাটা কমিয়ে দেয় এর প্রতিবাদে। তো এই বাণিজ্যিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন রকমের প্রভাব পড়তে থাকে আমেরিকা এবং চায়নাতে, এবং শুধু প্রভাবটা এই দুইটা দেশে না, পৃথিবীর অন্যান্য দেশেও প্রভাবটা ছড়িয়ে পড়ে, কারণ গ্লোবালাইজ ওয়ার্ল্ডে একটা দেশের সাথে আরেকটা দেশ একদম কানেক্টেড। এবং আমরা দেখি যে বাংলাদেশে হুয়াওয়ে কোম্পানির যে সেটগুলো ছিল সেই সময় বিভিন্ন রকমের ডিসকাউন্টও দেওয়া হয়েছিল। তো ফরেন পলিসির অবজেক্টিভ কি? এখন আমরা দেখব বাংলাদেশের ফরেন পলিসির মেইন উদ্দেশ্যগুলো কি কি। যে কোনো দেশেরই প্রধান বৈদেশিক নীতি যেটা থাকে, এর মেইন উদ্দেশ্য থাকে যে নিজের স্বার্থটা দেখা। এখন স্বার্থ বিভিন্ন রকমের হইতে পারে, সেটা ব্যবসায়িক স্বার্থ হইতে পারে অথবা প্রতিরক্ষা রিলেটেড বিষয়ে স্বার্থ থাকতে পারে। সো আমরা যদি দেখি যে 1971 সালে বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ হয়, বাংলাদেশ সাহায্য পেয়েছিল রাশিয়া এবং ইন্ডিয়া থেকে। এবং আমাদের দেশ যখন স্বাধীন হওয়ার পর আমাদের যে ফরেন পলিসি ছিল এটা ছিল একটু ইন্ডিয়া এবং রাশিয়ামুখী। একটা দেশ নিজেকে রক্ষা করার জন্য কিছু শক্তিশালী বন্ধুর প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন রকমের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য, বাণিজ্যের জন্য বিভিন্ন বন্ধু দেশের প্রয়োজন হয়। যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন কাপড় চোপড় আমরা এক্সপোর্ট করি, রপ্তানি করি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং আমেরিকাতে। তো এখন যে কোনো একটা ব্যবসায়ী তো অন্য দেশের সাথে ব্যবসা করতে হলে তার কিন্তু আগে থেকে দুইটা দেশের সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে তাহলে তার জন্য ব্যবসা করাটা খুব সহজ হয়ে যায়। তো আমরা যে এরকম প্রোডাক্ট রপ্তানি করি, ফার্মাসিউটিক্যাল কোম্পানির যেসব প্রোডাক্টগুলো আমরা সেল করি বিদেশে, এবং আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো বিক্রি করি, তারপর লেদার প্রোডাক্ট যে শু বেল্ট আমরা বিক্রি করি, তো বিক্রি করার জন্য কিন্তু আসলে বিদেশি বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের যে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সরকারি অফিসাররা আছে, ওরা কিন্তু ফরেন পলিসির মাধ্যমে আগে থেকে কি একটা সম্পর্ক করে রেখেছে। বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আমরা ওই সকল দেশে আমাদের শ্রমিকদেরকে পাঠাতে পারি। শ্রমিকগুলো সেই সকল দেশে যেয়ে কিন্তু তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের সমাজের জন্য অনেক দরকারি। যাই হোক, এখন করোনার কারণে পুরো সারা ওয়ার্ল্ড কি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের প্রভাব পড়তেছে, ফরেন পলিসিতেও প্রভাব পড়তেছে। এখন আমরা দেখি এক দেশ আরেক দেশকে পিপি অথবা বিভিন্ন রকমের মেডিকেল সরঞ্জাম দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। ইভেন আমরাও বাংলাদেশেও কয়েক মাস আগে কিন্তু চায়নাতে মাস্ক দিয়েছিল। প্রিন্সিপালস অফ বাংলাদেশ ফরেন পলিসি। বাংলাদেশের ফরেন পলিসির যে মূলনীতিটা মূলত বাংলাদেশ সংবিধানের 25 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ ফরেন পলিসির ভিত্তিটা হলো বাংলাদেশ অন্যান্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে শ্রদ্ধাশীল, এবং বাংলাদেশ কোনো দেশের ইন্টারনাল বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করে না এবং করবেও না। এবং ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো কোথাও যদি ঝগড়া ফ্যাসাদ হয়, সেখানে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এটা সমাধানে বিশ্বাসী। এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে সকল আইন আছে এবং জাতিসংঘের চার্টার্ডের যে সকল নিয়ম কানুন আছে সবগুলো বাংলাদেশ মেনে চলে। এখন আমরা আলোচনা করব ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি, যে একটা দেশের ফরেন পলিসি নির্ধারকগুলো। তো একটা দেশের ফরেন পলিসির যে সকল নির্ধারকগুলো আছে বা ডিটারমিনেন্টস আছে, এগুলোর দিকে খেয়াল করলে বোঝা যায় আসলে ওই দেশের ফরেন পলিসিটা কি শক্তিশালী নাকি দুর্বল। তো আমরা প্রথমেই দেখব লোকেশন, সাইজ এবং পপুলেশন। তো একটা দেশ যদি আসলে খুব ভালো জায়গায় অবস্থান করে, মানে জিওপলিটিক্যালি যদি একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এবং দেশটার মধ্যে যদি জনগণের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে এই দেশটা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে। যেমন আমরা যদি ইন্ডিয়াকে এক্সাম্পল হিসেবে ধরি, ইন্ডিয়ায় প্রচুর মানুষ আছে এবং ইন্ডিয়ার লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। সো পৃথিবীর বিভিন্ন দেশ ইন্ডিয়াকে গুরুত্ব দিচ্ছে। ইন্ডিয়ার অনেক মানুষ মানে ইন্ডিয়ার একটা বিশাল বাজার, 100 কোটিরও বেশি মানুষ ইন্ডিয়াতে আছে।
সো এই জন্য আমরা দেখি যে বারাক ওবামা যখন ছিল তখন সে ইন্ডিয়াতে এসেছে, এবং পরে আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইন্ডিয়াতে এসেছে, এবং ইন্ডিয়া তো অবশ্যই আমেরিকাকে গুরুত্ব দিবে, কারণ আমেরিকার ইকোনমিটা অনেক বড়, আমেরিকাও একটা কি বিশাল বাজার আছে। তো আমরা বি নম্বর পয়েন্টে দেখি যে ন্যাশনাল ক্যাপাসিটি, এটা ইকোনমি, টেকনোলজির সব বিভিন্ন রকমের পয়েন্ট এখানে আসতে পারে। এখন একটা দেশের অর্থনীতি যদি ভালো হয়, ওই দেশের মানুষ যদি টেকনোলজি বুঝে এবং টেকনোলজির দিকে যদি উন্নতি হয় এবং মানুষের যদি ক্রয় ক্ষমতা বেশি থাকে, তাহলে ওই দেশের কনজাম্পশন লেভেলটা মানে ভোগ করার প্রবণতাটা বাড়ে এবং তাদের অনেক ক্ষমতা থাকে কনজাম্পশন করার। এখন পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ইন্ডিয়াতে আসতেছে, কারণ ইন্ডিয়াতে অনেক মানুষ এবং ওদের মধ্যে একটা মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে, ওদের হাতে টাকা আছে, সো ওরা অনেক প্রোডাক্ট কিনতে পারে, ওদের সেই ক্ষমতাটা আছে। কিন্তু ছোটোখাটো দেশ অথবা যেসব দেশে মানুষ কম অথবা যেসব দেশের মানুষের ক্রয় ক্ষমতা কম, সেই সব দেশে কিন্তু বড় বড় কোম্পানিগুলো সহজে যায় না, কারণ বড় বড় কোম্পানিগুলো কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিস করে, তারা চিন্তা করে যে ওই সব দেশে গেলে রিস্ক বেশি। এই জন্যে দেখবেন যে ছোটোখাটো দেশে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে আলিবাবা বা Amazon.com এর মতো কোম্পানিগুলো কিন্তু সেই সকল দেশে আসে না। তারপরের পয়েন্ট সি, সোসাইটি, কালচার অ্যান্ড হিস্ট্রি। তো আসলে একটা দেশের যদি আমরা সমাজ এবং কালচার এবং ইতিহাস যদি খেয়াল করি, তাহলে কিন্তু ওই দেশের মানুষ সম্বন্ধে আমরা বুঝতে পারবো। সো একটা দেশের আসলে মানুষের নেচার যদি জানা যায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে ওই দেশের ভিতরটা কতটা শক্তিশালী। আসলে একটা দেশের মানুষ যতটা শিক্ষিত এবং ডেভেলপ, সেই দেশের ফরেন পলিসিটাও কি ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। পয়েন্ট ডি, ডোমেস্টিক পলিটিক্স, গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ। তো কোনো একটা দেশের ভিতরে রাজনীতি যদি কলুষিত হয় আর প্রশাসন এবং নেতা নেত্রীরা যদি দুর্নীতির মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই দেশটার ভিতরটাই কিন্তু কি দুর্বল হয়ে যায়। সো একটা দেশ যদি ভিতরেই যদি দুর্বলতা থাকে, ভঙ্গুরতা থাকে, তাহলে কিন্তু অন্যান্য দেশ কিন্তু ওই দেশকে সহজে কি কন্ট্রোল করতে পারে। এখন আমরা যদি আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আফ্রিকার বিভিন্ন দেশকে কিন্তু আমেরিকা, চীন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ কন্ট্রোল করতে পারতেছে। কারণ কন্ট্রোল কেন করতে পারছে? কারণ ওদের ভিতরটাই কি দুর্বল। সো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যদি কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে কোশ্চেন করুন, আমরা অবশ্যই উত্তর দিয়ে দিব খুব শীঘ্রই। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।